একটা গণজাগরণ গণ অভ্যুত্থানকে বিপ্লব নাম দিয়ে যেন এখানে যা খুশি এখানে তাই করা যায়। সাইফুল ভাই, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। দেশের যে মানবাধিকার পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপরাধ, বিশেষ করে মব ভায়োলেন্স, এটি মানবাধিকার পরিস্থিতিকে কতটা আপনার অবনতির দিকে নিয়ে যাচ্ছে, সামগ্রিক জননিরাপত্তা, এবং এর ফলে এর সব ঘটনার ক্ষেত্রে সরকারের নির্লিপ্ততা, সরকারের মৌন সমর্থন, সরকারের উদাসীনতা, কেবলই বিবৃতি দিয়ে দায়িত্ব পালন শেষ করা, এবং গত দুদিন ধরে আমরা অনেকের মুখে শুনেছি সরকার শুধু বিবৃতি দিয়ে দায় শেষ করছে। সরকার ব্যর্থ হচ্ছে বা এই ব্যাপারে তাদের ভূমিকা যথেষ্ট গ্রহণযোগ্য নয় যদি বলি। আপনারা যারা রাজনৈতিক দল আছেন, যারা সরকারের উপর চাপ তৈরি করতে পারেন, আপনারা সংস্কার নিয়ে কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এই মানবাধিকার পরিস্থিতি এবং মব ভায়োলেন্স সহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমার সাথে আছেন প্রফেসর ডক্টর নাহারিন, তাকেও শুভেচ্ছা জানাই। এটা তো যথেষ্ট, এখন এটা শুধু উদ্বেগের পর্যায়ে না, এটা এখন আমি বলেছি মব সন্ত্রাসটা এখন একটা বিপজ্জনক, এটা এখন পর্যায়ে নিয়েছে। ধারণা করা গিয়েছিল যে সরকার একটু থিতু হলে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যখন পেশাগত দায়িত্ব পালন করবেন, তখন এই মব সন্ত্রাসের নামে যা খুশি সেটা করবার জায়গাটা এটা কমবে। কিন্তু 10 মাস যখন যে সরকার প্রায় শেষ করতে চলল, এখনো পর্যন্ত আমরা কিন্তু এই সংকট থেকে বেরিয়ে আসতে পারিনি। প্রধান দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকারের। বারংবার তারা ঘোষণা দিয়ে এসেছিলেন যে মব সন্ত্রাস তারা বরদাস্ত করবেন না। ঘোষণা পর্যন্তই, বাস্তবে আর আমরা এটার দৃশ্যমান কোনো কার্যকারিতা এটা দেখিনি। সেনাবাহিনীর প্রধান তো নিশ্চয়ই আপনি ভালো জানেন, তিনিও বলেছেন যে মব সন্ত্রাসকে কোনোভাবেই তারা আর হতে দেবেন না, অথবা এটাকেও তারা বরদাস্ত করবেন না। তারপরও একের পর এক ঘটনা এখানে সংগঠিত হচ্ছে। মানবাধিকার পরিস্থিতির মানে যে ট্র্যাক রেকর্ড বলেন, এটার আমরা গত 10 মাসের উল্লেখযোগ্য কোনো উন্নতি বা কার্ভটাকে উপরের দিকে নেওয়া, অধিকারের অর্থে, সুরক্ষার অর্থে আমরা কিন্তু সেরকম কোনো তৎপরতা এটা দেখছি না। একটা আধা নৈরাজ্যিক অবস্থা দেশে এখন চলছে। আমি হাসিনার আমলে অসংখ্য বক্তৃতা করেছি, দেশটা আল্লাহর ওয়াস্তে চলছে। এখন এরকম একটা ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণজাগরণ গণ অভ্যুত্থানের পরে যে সরকারকে আমরা এক বাক্যে অকাট্য সমর্থন জুগিয়ে আসছিলাম, আমি এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনাকে সামনে বলেছি এই গত কদিন আগে, যে সরকারের এই দলগুলোর সমর্থনকে সরকার কার্যকরীভাবে ব্যবহার করতে পারছে না, বরঞ্চ সমর্থনটাকে অনেকে দুর্বলতা হিসাবে বিবেচনা করছেন কিনা এটা নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। নাগরিক হিসাবে মানবাধিকারের কোনো সুরক্ষা বলি, নিশ্চয়তা বলি, আমি এটার কিন্তু এখনও কোনো কিছু দেখছি না। আমি আপনার প্রথমে ভেবেছিলাম কথাটা বলবো কিনা, তো আজকে বলার লোভ সামলাতে পারছি না, বা কিছুটা আবেগের প্রশ্ন আছে। আমি নিজে এখন 15 দিন পর পর ঢাকার কেরানীগঞ্জ জেলে আমি এক ধরনের হাজির হই। আমার ছোট ভাই, যিনি সাবেক মানে সিনিয়র সচিব হিসেবে 5 বছর আগে যিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, তাকে 4টা খুনের মামলা তাকে দেওয়া হয়েছে। একটা জামিন হচ্ছে আরেকটা মামলা, জামিন হচ্ছে আরেকটা মামলা। যিনি গত 54 বছরে এই রাষ্ট্র যে সমস্ত বলতে পারেন চৌকস, প্রজ্ঞাবান, সৎ, নিষ্ঠাবান আমলার জন্ম দিয়েছে, সম্ভবত হাতে গোনা কয়েকজনের নাম বলবে, সে তার ভিতরে একজন হবে। শুধুমাত্র হাসিনার সময়কালে একটা সময় থাকার কারণের জন্য একটা পেশাগত একটা হিংসা, প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য, যার সাথে সরকারের 5 বছর আগে থেকে রেজিমের কোনো সম্পর্কই নেই, বরঞ্চ আমার কারণের জন্য যারা আরও বড় জায়গায় প্রিন্সিপাল সেক্রেটারি বলে অথবা ক্যাবিনেট সেক্রেটারি হবার ব্যাপার ছিল, তো আমি যেহেতু আপনি জানেন আমি বিএনপির বাইরে যে 2-3টা ফেস যারা গত 15-20 বছর ধরে উচ্চকণ্ঠ, তার মধ্যে নিশ্চয়ই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমিও তার মধ্যে একজন হব। তো তার জন্য তার সেটা হয়নি।
এবং দুদকে যাওয়ার পরে একজন আমলা যাওয়ার পরে তিনি তার বিরুদ্ধে 4টে মামলা দিয়েছেন, যে মামলার সাথে তার দূরবর্তী কোনো সম্পর্ক নাই। তা আমি প্রতি 15 দিন পর পর যাই এবং জেলখানে আমি সেদিন দেখিয়েছি আমার হাতের এখানে তার একটা সিল মেরে দেয়। আমি ফার্স্ট ব্লাড দেখতে যেতে হয়, তো 15 দিন পর পর যাই, কারণ আমার ভাইয়ের মেয়েটা লন্ডনে পিএইচডি করছে, মানে আমার পরিবার ওরা খুব অসুস্থ দুজনে, ওর স্ত্রী এবং কন্যা দুজনেই। তো কন্যা তো পিএইচডি করছে। তো এটা হচ্ছে আমি তার মানে চিন্তা করেন যে সাইফুল হকের পরিবার এবং আমাকে 15 দিন পর পর আমাকে সেখানে হাজিরা আমাকে দিতে হচ্ছে। কেন, কি কারণের জন্য? আর যারা রাতারাতি যাদের 3টা 4টা করে প্রমোশন হলো, তারা এখন সুযোগ পেয়েছেন যে এখন আমরা এখন একটু দেখে নিতে চাই। ওনারা এখন দেখে নিচ্ছেন কোথায় মানবাধিকার। এবং দুদকে যদি মামলা বলি, তদন্তকালে কোনো কাউকে গ্রেপ্তার করবার তো কোনো বিধান নাই। এবং 4টে মামলা দেওয়া হয়েছে, তিনি চতুর্থ, আমরা 3টা জামিন হওয়ার পরে এখন আমরা জামিন চাইছি না। কেন চাইছি না? জামিন হলে আরেকটা মামলায় তার নাম যুক্ত করবে এবং কোর্ট বিস্মিত হয়েছে। এবং ওখানে প্রথম দিন একটা ইমোশনাল আউটবাস্ট হয়েছিল, কারণ ও তো ঢাকার খুব জনপ্রিয় ডিসি ছিল 3.5 বছর, শত শত মানুষ প্রায় কান্নাকাটি করেছে যে আমাদের স্যারকে আমাকে এই অবস্থায় দেখতে হবে। এবং আমাকে না করেছে যে যাতে কোনো ইমোশনাল আমি যাতে কোর্টে যাতে না যাই আর কি। তো কথাটা উল্লেখ করলাম, এরকম শত শত পরিবার। যেদিন আমি লাস্ট গেছি, একজন ম্যাজিস্ট্রেট, তাকেও আইসিটি ট্রাইব্যুনালে তার নামটা মামলায় তার নাম যুক্ত করা হয়েছে। অপরাধটা কি? তিনি ম্যাজিস্ট্রেট অবস্থায় একজন পুলিশ সদস্যের ব্যাপারে তার একটা রিপোর্ট তিনি দিয়েছিলেন, যেটা তার একটু নেতিবাচক রিপোর্ট ছিল। সেজন্য আইসিটি ট্রাইব্যুনালে সেই ম্যাজিস্ট্রেটের নাম যুক্ত করা হয়েছে। আমার পরপরই সে ঢুকলো, তার স্ত্রীকে নিয়ে, বাচ্চার বয়স 2.5 থেকে 3 বছর। একটা অমানবিক একটা পরিস্থিতি। এই হচ্ছে মানবাধিকার। আমি জাস্ট মাত্র দুটো, আমি এই প্রথম আমি কোনো টেলিভিশনে প্রায় 6-7 মাস পরে কথাটা বললাম। সেজন্য তো এরকম মানে শত শত বিষয়। তো এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ, সরকারের দিক থেকে আমি যেটা বলতে চাই, কোনো কিছু কাজ করছে না। আমরা বলতাম যে পুরনো জমানায় বিচার ব্যবস্থা, আপনি নিশ্চয়ই আপনি অসংখ্য, আপনি নিজেও আলোচনা অংশ, আমার সঙ্গে আপনি অনেকগুলো অনুষ্ঠানে আপনি অংশ নিয়েছেন। গত আমলে বিচার ব্যবস্থা ছিল বিরোধী দল নিপীড়নের সবচেয়ে বড় একটা জায়গা। এবারও গত 10 মাসে মৌলিকভাবে তার কোনো পরিবর্তন হয়নি। এবারও উচ্চ আদালতে আপনি অগ্রিম জামিন চাওয়া অথবা এবং নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সরকারের ইচ্ছাটা কী, আইন মন্ত্রণালয় থেকে কোন ধরনের ডিরেকশন যাচ্ছে, সরকার কি দেখতে চায়, এর বাইরে যে ব্যতিক্রম ছাড়া কোথাও কোনো রায় আসছে না গত 10 মাস ধরে। এর নাম কি আইনের শাসন? এর নাম কি গণতন্ত্র? এর নাম কি মানবাধিকার? এর নাম প্রতিনিয়ত এটা ভুলণ্ঠিত হচ্ছে। তার মানে কোনো উদাহরণ তৈরি হচ্ছে না। পুরনো উত্তরাধিকার আমরা বর্জন করব, আইনের শাসন, গণতন্ত্রের শাসন, নাগরিকদের মানবিক অধিকার। আপনি বলছিলেন যে আমাদের এই সাবেক যিনি এর আগের বার আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার যিনি নুরুল হুদা, তো এই যে তাকে, তিনি আমাদের প্রচলিত আইনে, এবং আমি নিজে এই 3 উপদেষ্টার, আমি 3 নির্বাচন কমিশনের, আমি তাদের গ্রেপ্তার দাবি করেছি, আমি তাদের বিচার দাবি করেছি। সেটা অনেক আগে থেকে আমি সে কথা বলেছি। হাসিনার আমলও আমি এটা দাবি করেছি এবং তারপরে গত 10 মাসে তো আমি দাবিটা করেছি। সেই দাবি করা আর তাকে যেভাবে ঘর থেকে যে একদল লোক যে ছবি তুলছে এবং তারা এটাকে ভিডিও করছে, ভাইরাল করছে, এখনও পর্যন্ত প্রবাবলি তারা আইনের আওতায় এখনও তারা আসেনি। সরকার এগুলোকে করতে দিয়েছে। গত 10 মাস ধরে সরকার এই একটা গণজাগরণ, গণ অভ্যুত্থানকে বিপ্লব নাম দিয়ে যেন এখানে যা খুশি এখানে তাই করা যায়। আপনি ইচ্ছা করলে যেখানে যা হামলে পড়বেন, ঢুকে পড়বেন, অত্যাচার করবেন। আপনি বললেন, আপনি একটা তথ্য দিলেন, 119 জন গত 7 মাসে তাদেরকে পিটিয়ে বা তারা নিহত হয়েছেন। তার মানে কী উদাহরণ আমরা তৈরি করছি। প্রথম দিন 5 তারিখে বঙ্গভবনে আমি নিজে প্রথম মানে বিএনপির মহাসচিব, মানে আর্মি চিফ, বিএনপির মহাসচিবের বক্তব্যের পরে আমি বক্তব্য রেখেছি বঙ্গভবনে যে আমরা কোনো রিট্যালিয়েশনের জায়গায় আমরা যাব না, কোনো প্রতিশোধের জায়গায় যাব না। তাহলে আমাদের অভ্যুত্থান অর্জনটা কিন্তু এটা কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে, একটা সহিংসতা, একটা রক্তগঙ্গা বয়ে যেতে পারে। এবং বলেছি দলগুলোর সবাই আপনারা বক্তব্য রাখেন, জনগণ যেন সহনশীলতা রাখেন, যেন আমরা যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করবেন, বিচার করবেন। কিন্তু আমরা কিন্তু কোনো নতুন
মানে নতুন কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি, পরে পুরনো জমানার প্রতি পরোক্ষভাবে এক ধরনের সহানুভূতি কিন্তু উল্টোভাবে কিন্তু তৈরি হচ্ছে। আপনি এটা খেয়াল করবেন। এবং সরকার 32 নম্বরে শুধু ঘটনা, অনেকগুলো ঘটনা সরকার এগুলো ঘটতে তারা দিয়েছেন, তাদের চোখের সামনে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। আমি 10 মাস পরে কোনো ব্যাখ্যা নেই, আপনি অভ্যুত্থানের পরপর প্রথম 7 দিন কি 10 দিন 15 দিন এটা একটা গ্রহণযোগ্য হতে পারে, ল এনফোর্সিং এজেন্সি আসেনি, সরকার থিতু হয়নি, ঠিকমতো বসতে পারেনি, বসেনি, কিন্তু 5 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস পরে এই ঘটনা, এর পুরো দায় দায়িত্ব কিন্তু সরকারকে গ্রহণ করতে হবে। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলো এবং যারা সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠ যারা আছেন, নতুন দল যারা তৈরি করেছেন এবং আশেপাশে যারা অনেকগুলো ঘটনায় তো তারাই কিন্তু নেতৃত্ব প্রদান তারা কিন্তু দিয়ে আসছেন, তাদের কেউ কিন্তু আইনের আওতায় কিন্তু আসেনি। আপনি খেয়াল করবেন, আপনি বলবেন আইনের শাসন আপনি তৈরি করতে চান, আপনার কথা কি? আপনি মানুষ বলে না যে উপদেশ থেকে উদাহরণ ভালো, কি উদাহরণ গত 10 মাসে মানে আপনারা তৈরি করলেন? একটা হতাশা, একটা নৈরাজ্যের জায়গাটা, সেজন্য বলতে চাই এটাকে বন্ধ করতে হবে। সরকার রাজনৈতিক সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ। সরকার প্রবাবলি এখনও পরিষ্কার কোনো সিদ্ধান্তরা আসতে পারেনি, তারা মনে করেন যে এইভাবে উস্কে দিয়ে, আমি জানি কিন্তু অন্য কোনো জিনিস আছে কিনা আমি জানি না, যদি এই পরিস্থিতি চলে পাল্টা আর্গুমেন্ট হয়তো হবে। এখন দেশের নির্বাচনের কোনো পরিবেশ নাই, ল এনফোর্সিং এজেন্সি নির্বাচনের পরিবেশটাতে আসবো সাইফুল ভাই, তার আগে এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না, এগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলো সমাজের সমস্ত অংশকে দায়িত্বশীল আচরণ করতে হবে, ভূমিকা পালন করতে হবে, ল এনফোর্সিং এজেন্সিকে তাদের পেশাগত দায়িত্বের মধ্যে আনতে হবে। সেটা যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা ছাড়া এর থেকে আমরা বেরোতে পারবো না।